দোল এলো, শিল্ড এলো না। দোল এলো, শিল্ড এলো না। হোলি এলো, দোল এলো, শিল্ড এলো না। সুপার জায়েন্টের যে তাঁবু রয়েছে একটা ময়দানে, সেখানে এখনো এলো না। তো সেই বিষয়ে যাওয়ার আগে এবং আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন সুপার জায়েন্ট এএফসি খেলতে ভয় পাচ্ছে, সেই নিয়ে আজকে একটা প্রতিবেদন বেরিয়েছে খবরের কাগজে। তো সেইটা নিয়ে আলোচনা পূর্বে একটু দোলযাত্রা, হোলি নিয়ে আলোচনা করা যাক। আমি আমার চ্যাট ফোরামে একটা পুরোনো একটা প্রকাশিত একটা লেখা শেয়ার করেছি, মানে খবরের কাগজে, এবং বিভিন্ন জায়গাতে ওরকম লেখা আছে যে দোলযাত্রা, যে বাঙালির জীবনে যে দোলযাত্রা, সেটা বহিঃপ্রকাশ আর হোলি বহিঃপ্রকাশ মোটামুটি একই রকম হলেও, মানে রঙের মাধ্যমে হলেও, দোলযাত্রার যে উৎস সেটা কিন্তু অনেকটা চৈতন্য মহাপ্রভুর জন্মতিথির সাথে জড়িত এবং শ্রীকৃষ্ণ রাধার প্রেমের সাথে জড়িত। হোলির সূত্র বা উৎপত্তি প্রহ্লাদের হোলিকা রাক্ষসীর বধের ঘটনা থেকে, এবং যেহেতু প্রহ্লাদ এবং শ্রীকৃষ্ণ দুজনকে মনে করা হয় বিষ্ণুর সাথে জড়িত তারা, সেই জন্য শ্রীকৃষ্ণের সাথেও হোলিকে জড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা শ্রীকৃষ্ণ যে ভক্তি মুভমেন্টের সময় যে শ্রীকৃষ্ণ রাধার রসলীলা নিয়ে যে প্রচার করা হয় হিন্দু সমাজে, সেটা নিয়ে জানতে গেলে আপনাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণ চরিত্র পড়তে হবে, যেখানে উনি কিন্তু মহাভারতের শ্রীকৃষ্ণ এবং পরবর্তীকালে ভক্তি মুভমেন্টের যে রাধা এবং শ্রীকৃষ্ণর কাহিনী আমরা জানি এখন, সেটা নিয়ে একটা আলোচনা করেছেন। বেশ সুন্দর আলোচনা, কেন আপনারা কিন্তু মহাভারতে রাধিকার কোনো উল্লেখ পাবেন না, সেটা ভক্তি মুভমেন্টের সময় আনা হয়েছে। এবং বাংলা আরও একটা আছে, সেটা হচ্ছে বসন্ত উৎসব। যেহেতু আপনি দোলযাত্রা বলুন, মানে দোল পূর্ণিমা বা হোলি, দুটোর ক্ষেত্রে কিন্তু একটা ধর্মের একটা যোগ রয়েছে, হিন্দু ধর্মের যোগ রয়েছে। সেই জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবের প্রবর্তন করেন, যেখানে কিন্তু ধর্মের কোনো ব্যাপার নেই। সেখানে বসন্তকালকে, বিদেশে যেমন অটম ফেস্টিভ্যাল আছে, স্প্রিং ফেস্টিভ্যাল, অটম ভুল বললাম, স্প্রিং ফেস্টিভ্যাল আছে, তো বসন্ত উৎসবের প্রবর্তন করেন, সেটাও রঙের, সেখানে ধর্মের ব্যাপারটা একদমই নেই। যাকে এবার আমরা আসি আর একটা ধর্মের ব্যাপারে, পালানো ধর্মের ব্যাপারে। তো আজকে দেখলাম খবরে একটা কাগজে, যেখানে প্রতিদিন অনেক এটা ওটা লেখা হয়, সেখানে একজন, মানে মোহনবাগান অন্তঃপ্রাণ একজন সাংবাদিক লিখেছেন যে আগামী বছর এএফসির জন্য আলাদা করে কোনো পরিকল্পনা করছে না মোহনবাগান সুপার জায়েন্ট। কেন করছে না? উনি লিখেছেন যে তাদের যে ম্যানেজমেন্ট রয়েছে, যে বড় বাবুরা রয়েছে, যে বাবুর দল, তারা মনে করছে যে বিগত যে তাদের ইতিহাস রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টে, সেই ইতিহাসের ভিত্তিতে তারা মনে করছে যে এএফসিতে কিছু করা তাদের পক্ষে সম্ভব নয়। তারা ভীষণই ভীত সন্ত্রস্ত এএফসিতে খেলতে হবে ভেবে। তো সেই জন্য তারা মানে আলাদা করে কিছু করার কথা ভাবছে না। তো আমার মনে হয় এটা যথেষ্ট বুদ্ধিমানের সিদ্ধান্ত। কেন দেখুন, আপনি আইএসএলে ভালো কিছু করতে গেলে আপনি একটা ভালো দল বানাচ্ছেন, তার সাথে সাথে আপনার কিন্তু যেটা ইকোসিস্টেম রয়েছে, ধরুন একটা রেফারি রয়েছে, ফেডারেশন রয়েছে, সেই ইকোসিস্টেমটাকে আপনি সুন্দরভাবে সামলাতে পারছেন। কিন্তু এএফসিতে কিছু করতে গেলে ভালো কিছু আপনাকে কিন্তু শুধুমাত্র ফুটবলের ওপর নির্ভর করে ভালো কিছু করতে হবে। সেখানে আপনার পক্ষে এএফসির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, মানে অতি সুসম্পর্ক বজায় রাখা, বা এএফসির আন্ডারে থাকা বিভিন্ন দেশের সমস্ত রেফারির সাথে অতি সুসম্পর্ক বজায় রাখাটা বা সুসম্পর্ক তৈরি করাটা খুব একটা কিন্তু সহজ কাজ নয়, অনেক ব্যয়সাধ্য কাজ সেটা। মানে এশিয়ার সমস্ত সেরা রেফারিদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করা কিন্তু যথেষ্ট ব্যয় সাপেক্ষ। সেই জন্য আমার মনে হয় এটা যথাযথ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমি এখনও বুঝতে পারছি না যে দোল এলো ইস্ট বেঙ্গল ফ্যানদের জীবনে, মোহনবাগান ফ্যানদের জীবনে হোলি এলো, তবু কেন শিল্ড এখনও এলো না? দেখুন, আমি এটা
আবেদন রাখবো যে দেখুন, এরা তো নিজেদের সমস্ত দিয়েছে, নিজেদের আত্মসম্মান, মর্যাদা সমস্ত তো বিলিয়ে দিয়েছে আপনাদের পায়ে। আপনাকে বাবু বাবু বলে, স্যার স্যার বলে। আমি তো ভাবতেই পারছি না, মানে আমি যখন পড়াশোনা করতাম, প্রথমত যে কোনো মেধাবী ছাত্র তারা ভাবতে পারতো না যে কোনো মারোয়ারি সংস্থায় চাকরি করবে। মানে ব্যাপারটা খুবই মানে খারাপ চোখে দেখা হতো, তারা মারোয়ারি সংস্থায় চাকরি করবে, সত্যি খুবই নিম্ন, মানে যারা কোনো গতি হতো না সে মারোয়ারি কোম্পানিতে চাকরি করতো। তো সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা মারোয়ারি ব্যবসায়ীকে পুরো নিজেদের ক্লাবটাই, আত্মমর্যাদা পুরোটাই বিকিয়ে দিয়েছে। আমি কীভাবে বিকিয়েছি সেটা আলোচনা করেছি, যে টেকনিক্যাল ব্যাপারগুলো, লিগ্যাল ব্যাপারগুলো পূর্বে আলোচনা করেছি, কিন্তু আক্ষরিক অর্থেই নিজেকে পুরোপুরি সম্প্রদান করে ফেলেছে। আত্মপক্ষ, আত্মমর্যাদা সমস্তই তার পায়ে ঠেকিয়ে দিয়েছে। তুমি ঈশ্বর, তুমি রক্ষা করতে পারো আমাকে, আমার মন প্রাণ ধন যা আছে সব তোমাকে সমর্পণ করলাম। এবং ওনাকে দিনরাত এরা স্যার স্যার বলে। তো সেই স্যার এখন কোথায় আছে আমি জানি না। উনি কেন এখনও শিলটাকে পাঠালেন না? পাঠাবেন তো এই 6-7 দিনের জন্য, কিন্তু এখনও পাঠালেন না। যে শিল্ড এলো না, আমরা এবার একটু ইস্ট বেঙ্গলের ব্যাপারে আলোচনা করি। আজকে দোলযাত্রার রঙিন দিনে আমি বলবো, আবারও বলবো, যে ইস্ট বেঙ্গল কিন্তু রঙিন দিন থেকে খুব বেশি দূরে নেই। অল্প কিছু যে ভুলভ্রান্তিগুলো আছে সেগুলো শুধরোতে হবে। তার মধ্যে একটা কোচের ব্যাপার তো আছেই। আমি যেটা গতকালও বলেছি, যে 77 মিনিটের মাথায় যখন ইস্টবেঙ্গল 1-0 গোলের লিড নিয়ে রেখেছে, তো তখন রিচার্ড চেলিসকে কেন বসিয়ে বিষ্ণুকে নামানো হলো এখনও বুঝে উঠতে পারলাম না। একটাই কারণ হতে পারে যে উনি তখন কোচ কম, একজন লজিক্যাল মাইন্ডেড কোচ কম, একজন ইমোশনালি সুপারচার্জড ফ্যানের মতন ভাবছিলেন যদি বিষ্ণু যদি কিছু করে দেয়, মানে কী করতো বিষ্ণু? আপনি তো 1-0 লিড তখন ছিল আপনার হাতে 77 মিনিটের মাথায়। রিচার্ড চেলিস একের পর এক গোল মিস করছে, সেটাও সত্যি কথা 33 মিনিট, কিন্তু রিচার্ড চেলিসকে আটকে রাখার জন্য ওদের কিন্তু দুটো ডিফেন্ডার সবসময় ব্লকড থাকছে। এবং এরা তিনজন মিলে, রিচার্ড চেলিস, মেসি বাউলি, দিয়ামান্টোগস মিলে কিন্তু সারাক্ষণ একটা বিপদ সঞ্চার করছিল আর্কাডাক ডিফেন্সে। খেলা তো 90 মিনিটের, এবং আপনি যদি অ্যাডিশনাল টাইম ধরেন তো মোটামুটি 100 মিনিটের খেলা। তো 77 মিনিটে এতটা বেপরোয়া হয়ে কেন 2-0 গোলে লিড নিতে গেল? যদি 1-0 শেষ হতো ম্যাচটা, তাহলে তারপর টাই ব্রেকার হতো। এইভাবে আপনি যদি অধৈর্য হয়ে বাঘ শিকার করতে যান, যেটা আপনি জিম করবেটের লেখায় পড়বেন, আপনি বাঘ আপনাকে শিকার করে নেবে। আপনার মধ্যে যদি যথার্থ পেশেন্স না থাকে, ধৈর্য না থাকে, ডিসিপ্লিন না থাকে, ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স যদি আপনার মধ্যে না থাকে কোচ হিসেবে বা শিকারী হিসেবে, বাঘ আপনাকে শিকার করে নেবে। তো এই ব্যাপারটা কিন্তু আমরা অস্কারের মধ্যে দেখতে পাইনি, বারংবার দেখতে পাচ্ছি না, যেটা আমি আমার আগের একাধিক অডিওতে বলেছি। এবং ইস্টবেঙ্গলে কিন্তু বিদেশিদের ব্যাপারে একটুখানি পরিবর্তন প্রয়োজন, যেটা কোনো ব্যাপারই নয়। এবং ভারতীয়দের ব্যাপারে কিন্তু যথেষ্ট ভালো কোর রয়েছে, আপনার বেঞ্চ কিন্তু রয়েছে, যেটা আমরা শেষ ম্যাচ, আইএসএলের শেষ ম্যাচ নর্থ ইস্টের প্রথম 45 মিনিটে দেখতে পেয়েছি। বেঞ্চ আছে, বেঞ্চটাকে তৈরি করার মতন সাহসটা নেই এই মুহূর্তে কোচ অস্কারের। তো এই ছোটোখাটো কিছু বিষয় নিয়ে যদি একটু কাজ করা হয়, ইস্টবেঙ্গল কিন্তু ভালো ফল করবে আগামী দিনে। এখন সেই কাজটা কে করবে সেটা আমি জানি না, কেননা ইস্টবেঙ্গলের যারা ম্যানেজমেন্টে রয়েছে তাদের মধ্যে একটু ইন্টেলেক্টের কম রয়েছে, অভাব রয়েছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু অধ্যাবসায় রয়েছে, তাদের মধ্যে ভালো কিছু করার একটা তীব্র বাসনা রয়েছে। ওই মেধা বা হাই লেভেলের ইন্টেলেক্ট একটু কম আছে। তো আশা করছি ওরা এটা নিয়ে কাজ করবে এবং এই ছোটো ছোটো ব্যাপারগুলো নিয়ে কাজ করে নেবে। তাহলে কিন্তু আগামী দিনগুলো আজকের দোলযাত্রা দিনের মতো প্রত্যেকটা দিনই ইস্টবেঙ্গলের রঙিন হবে। সকলে ভালো থাকবেন, আর আশা করব শিল্ড আসবে, মানে দোল গেল, শিল্ড হোলি গেল, শিল্ড এখন এলো না, আশা করি আসবে, মানে 4-5 দিনের জন্য হলেও আসবে, শীঘ্রই আসবে। সকলে ভালো থাকবেন।